কে রে, ঘুম থেকে উঠোস না? ওই দেখ, মোফাজ্জল সাহেবের মেয়ে আসছে বাড়িতে। শুনছি তার বলে অনেক বড় ব্যবসা। যা গিয়ে দেখ কোনো চাকরি জোটাতে পারস কিনা। আর কত ঘুমাবি বেহায়ার মতো? নামাজ তো পড়সই না। আর কয়দিন এভাবে শুয়ে শুয়ে খাবি? না ঘুমিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া তো করতে পারিস? দিন যাচ্ছে আর অলস হচ্ছস। জীবন বলতে যে কিছু একটা আছে, তোর সেটা খেয়াল আছে? তোর আছে শুধু ঘুম আর মোবাইল টিপা। এইভাবে শুয়ে থাকলে কি ঘরে ভাত আসবে? আর কয়দিন তুই আমাকে জ্বালাবি? আর কবে তুই আমাকে শান্তি দিবি? আর যদি তোর আব্বা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাকে এই দিন দেখতে হতো না। উঠবি নাকি ঝাড়ু দিয়ে দিব বাড়ি? সব জ্বালা হচ্ছে আমার। প্রতিদিনের মতোই মার এই একটাই ডায়লগ শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। কিন্তু মোফাজ্জল সাহেবের মেয়ের কথা শুনে লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম আর বললাম, কোন মোফাজ্জল সাহেবের মেয়ে? ওই যে এলাকার শেষ মাতার মোফাজ্জল সাহেব। তার মেয়ে আবার কে? সুমাইয়া আক্তার মনি, সবাই মনি করে ডাকে। তুই তো ছোটবেলা তার সাথে কত খেলাধুলা করছিস, ভুলে গেছস? শুনছি সে এখন বড় কোম্পানির মালিক। যা গিয়ে দেখ তার কোম্পানিতে কোনো চাকরি জোটাতে পারস কিনা। কোন মনির কথা বলো? আমি নাই। আর কালকে ইন্টারভিউ দিলাম না, ওই জবটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। তুই এই জীবনে চাকরি পাবি না, আমি সেটা ভালো করেই জানি। গত 6 মাস ধরে তুই ইন্টারভিউ দিয়ে এসে আমাকে তুই এই একটা কথাই বলতাছস। যা ফ্রেশ হয়ে খেতে আস। আরে এই চাকরিটা হবে, আমি শিওর। হয়েছে জানি, এখন খেতে আয়। এই বলে মা চলে গেল। মা কোন মনির কথা বলছে আমি সেটা ভালো করেই জানি। ছোটবেলা একবার আমি তার কোমরে ঘুষি মেরেছিলাম, কারণ সে আমাকে প্রচুর অপমান করেছিল।
কাউকে আমি চিনি না, নাকি তারা অন্য কারো কথা এরকম করছে। কিন্তু কার কথা আমি বুঝতে পারছি না। আমি কারোর সাথে তো কোনো ঝামেলা করিনি। পরক্ষণে আমার খেয়াল আসলো, আরে এটা আবার ভাবার কি আছে, আমাকে এখানে আনছে কে? সারা। নিশ্চয়ই সে আমার সাথে এরকম করছে, কিন্তু কেন? আর এভাবেই মারবে কেন? আমার মাথা কাজ করছে না। আমি মাথা নিচু করে বসে রইলাম। রক্তে আমার শার্ট প্যান্ট লাল হয়ে গেছে। কিছুক্ষণ পর খেয়াল করলাম কে জানি আসছে রুমের ভেতর। আমার শরীরটা দুর্বল লাগছে। আমি মাথা উঁচু করলাম না। শেষে আমার মাথা উঠালো। আমি তাকিয়ে দেখি সারা। আমি অবাক হইনি, কারণ সে যেহেতু আমাকে এখানে ফোন করে আনছে, তাহলে নিশ্চয়ই এটা তার কাজ। সে টিস্যু দিয়ে আমার মুখ মুছে দিচ্ছে। আমি বললাম, হাত সরা শয়তান। দেখ, বকা দিস না, আমি তোরে কিছু করছি? হাত সরা। আমি মনিয়াপুর কাছে বলবো তুই যে আমার সাথে এরকম কি করছিস। ওহো, তুই তো দেখি ম্যাডামের নামও জানোস। এই জন্যই তো বলি ম্যাডামের সাথে তোর কিসের এত কথা। চুপ কর শয়তান, এর বিচার খুব ভয়ঙ্কর হবে। কার বিচার হবে সেটা একটু পরে বুঝবি। তুই শুধু একটাবার ম্যাডামের সাথে কথা বলার সুযোগ দে। আমার চোখে মুখ দিয়ে আগুন বের হচ্ছে রাগে। হাত দুটো যদি খোলা থাকতো তাহলে এতক্ষণে তাকে আধমরা করে ফেলতাম। দুঃখিত, দিতে পারলাম না। আচ্ছা, তুই আমার সাথে এরকম করছিস কেন? আমি তোরে কিছু করছি? তোর সাথে আমার কোনো ঝামেলা নাই, ঝামেলা আছে আরেকজনের। কে সে? একটু পর দেখতে পারবি। তাকে বল আমার সামনে না আসতে। তাকে পেলে আমি মেরেই ফেলবো। সেই সাধ্য তোর নেই। দেখা যাবে। তুই সাহস থাকলে আমার হাত খুলে দে। দেখ তুই এখান থেকে বেঁচে ফিরতে পারস কিনা। ভাবনায় ফেলে দিলি। আচ্ছা যাই হোক, আমি চলে যাই। একটু পর তোর সাথে একজন দেখা করবে, তার কাছেই তুই তোর রাগ মেটাস। এই বলে সারা চলে গেল। কিছুক্ষণ পর আরেকজন কে জানি আসলো। তার দিকে তাকাতে আমার উপর আকাশ ভেঙে পড়লো। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। সেটা হলো মনিয়াপু। মনিয়াপু আমার সাথে এরকম করলো, আমি বিশ্বাস করতে পারতেছি না। মনিয়াপু আমার সামনে এসে বসলো আর বলল, ইস, তোর একটু বেশি মারছে। সরি সরি। ওয়াই ওয়াই? তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। তাহলে কেন? মনে আছে আজ থেকে 10 বছর আগে আমার কোমরে ঘুষি দিয়েছিলি আর আমাকে চট দিয়ে চশমা ভেঙে ফেলেছিলি? মনে আছে। আসলে কি জানিস, আমি আমার মনকে শান্তি দিতে পারছি না। তোরে দেখলেই আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে। এটার জন্য এত কিছু করতে হবে? ওই দিনে আমাকে চট দিয়ে দিতেন, আমি কিছু মনে করতাম না। দেখ, তোর মনে করায় আমার কিছু আসে যায় না। তুই সেই 8-10টা ছেলের মতোই আমার কাছে। আর তোকে আমি নিজ হাতে মারবো, না হলে আমার মন শান্তি পাবে না। আপনি যদি আমাকে মারতেন তাহলে আমার কোনো দুঃখ থাকতো না। আপনি মানুষ ভাড়া করে আমাকে মারছেন। আসলে আমি লোক পাঠাইছিলাম তোকে ধরে চেয়ারে বাঁধতে, কিন্তু তোকে কাবু করতে একটু সমস্যা হয়েছে। ও, সেই ছোট্টবেলা থেকেই আমার চোখে একটু সমস্যা। আজ আমি তোকে কানা বানাবো। যা ইচ্ছে করেন। আমার শরীর খুব দুর্বল লাগছে। মনোপু কোনো কিছু না ভেবে আমাকে ঠাস ঠাস করে 2টা চড় দিল, গিয়ে আরো 4টা চড় লাগালো। আমার গাল দুটো দিয়ে যেন আগুন বের হচ্ছে। তারপর আবার আমার নাকে মুখে ঘুষি দিতে লাগলো। চোখে একটা ঘুষি দিল, চোখ ফেটে যেন রক্ত বের হচ্ছে। এভাবে মারার কারণে ব্লিডিং আরো বেড়ে গেল। দেখি মনি আপু চলে যাচ্ছে। আমি বললাম, আপু আমার শরীরটা খুব দুর্বল লাগছে, অতিরিক্ত ব্লিডিং এর কারণে মনে হয় বাঁচতে পারবো না। যদি মারা যাই তাহলে আপু প্লিজ আবার মাকে দেখে রাখবেন। এই বলে আমি মাথা নিচু করে বসে রইলাম। আমার চোখ দুটো বুঝে আসছে, আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি কোনো এক হাসপাতালে ভর্তি আছি। দেখি মুখে ব্যান্ডেজ। আস্তে আস্তে আমার সব খেয়াল হলো। আমি আমার মোবাইল খুঁজতে লাগলাম। দেখি এক নার্স আসলো আর বলল, বেশি নড়াচড়া করবেন না, ব্লিডিং শুরু হবে। আমি কয়দিন এখানে আছি? গত রাতে আপনাকে এখানে আনা হয়েছে, আপনি ঘুমিয়েছিলেন। আমার মোবাইলটা কোথায় জানেন? আপনার সাথে তো মোবাইল আসে নাই। ও, আমার আর কতক্ষণ এভাবে থাকতে হবে? আপনার চোখে মারাত্মক চোট লেগেছে, যার জন্য আপনাকে চোখের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর আপনার প্রচুর ব্লিডিং হয়েছে, সেজন্য আপনার চিকিৎসা করতে রক্তের প্রয়োজন ছিল। কিন্তু আপনার রক্তের গ্রুপ ছিল এ নেগেটিভ। এই রক্ত আমাদের কাছে ছিল না। যে নিয়ে এসেছিল আমরা তাকে জানালাম, সে আপনাকে 1 ব্যাগ রক্ত দেয়, যার জন্য আপনি এই যাত্রায় বেঁচে যান। আপনার মোবাইলটা দেওয়া যাবে? আবার মাকে ফোন করব। আমাদের ব্যক্তিগত মোবাইল কোনো পেশেন্টকে দেওয়া যায় না। প্লিজ আপু দেন,
আমার মা মনে হয় খুব টেনশন করছেন। শুধু একটা মিনিট। এটা আমাদের রুলস, আমরা রুলস ভঙ্গ করি না। প্লিজ আপু, একটা মিনিট। ওকে, এই নিন। আমি ফোন নিয়ে মার কাছে কল দিলাম। মা কল ধরলো। মা বলল, কি রে, তোকে সকালে ফোন দিলাম, ধরলি না কেন? এই তো মা, একটু ব্যস্ত ছিলাম। ওকে, খাওয়া দাওয়া ঠিক মতো করিস। তোর ওই নাম্বার কি হয়েছে? মা, অফিস থেকে কি জানি সমস্যা হয়েছে, কিছুদিন পর ওই নাম্বারে কল দিও। আচ্ছা আর এই নাম্বারে ফোন দিও না, এখন রাখি। আচ্ছা। মার সাথে কথা বলে মনটা এখন একটু ভালো লাগছে। আমি নার্সকে মোবাইল দিয়ে বললাম। নার্স বলল, আপনি এমন আহত হয়েছেন, কিন্তু আপনার মাকে বললেন না কেন? মাকে বললে সমস্যা আছে। আপনি যে আহত হয়েছেন, আমরা ভাবছিলাম পুলিশকে ইনফর্ম করব, কিন্তু যে আসছিল আপনাকে নিয়ে, সে না করছে। পুলিশকে না বলে ভালোই করেছেন। এই নিন ঔষধ। ধন্যবাদ। আচ্ছা, আমার হাসপাতালের বিল কত হয়েছে? সেটা বলতে পারবো না, কিন্তু আপনার হাসপাতালের বিল পে করে দিয়েছে যিনি আপনাকে নিয়ে আসছিল। কে নিয়ে আসছিল জানেন? চিনি না। তার মুখের বর্ণনা দিতে পারবেন? পারবো। বলেন। উনি খুব আতঙ্কে ছিলেন এবং খুব কাঁদতেছিলেন। তিনি কিছুটা মিডিয়াম বয়সের ছিলেন। আমি বয়স 20-এর উপরে হবে। তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন। মুখের মধ্যে মায়াবী একটা ভাব ছিল। সবচেয়ে বড় কথা হলো তিনি চশমা পরা ছিল। ওকে, ধন্যবাদ। আমি তাকে চিনেছি। এখন রেস্ট নেন। আমি ভালো করে চিনতে পারছি এটা মনি আপু ছিল। আমাকে মেরে এখন ভালো শাস্তি আসছে। আমি তো মরেই যাচ্ছিলাম। এই শাস্তি মনি আপু অবশ্যই পাবে। আমি আর মনি আপুর কোম্পানিতে চাকরি করব না। পরে আবার কোনো ঝামেলায় ফেলে আবার আমাকে মারবে। এর চেয়ে ভালো সময় থাকতে কেটে পড়া। আর সারাকে আমি কোনোভাবেই ছাড়বো না। আচ্ছা, আমার মোবাইল কোথায়? মোবাইলের জন্য খুব টেনশন। মোবাইলের মধ্যে আমার গুরুত্বপূর্ণ ফাইল ছিল, যেটা অনায়াসে একটা ল্যাপটপ হ্যাক করা সম্ভব। অসুবিধা নেই, সেই ফাইল আমার গুগল ড্রাইভে আপলোড করা আছে। এখন টাকাও নেই একটা মোবাইল কিনবো। চোখ কেমন জানি ঝাপসা দেখছি। চোখে ডাক্তার দেখানো লাগবে, সেই টাকাও নেই। মার কাছে টাকা চাবো, সেই উপায়ও নেই। মার কাছে টাকা চাইলে হাজার প্রশ্ন ছুটে দিবে। আর মনে হয় না মার কাছে টাকা আছে। মা ব্যবস্থা করে দিবে। সত্যি কথা বললে মা শুধু বলবে শুধু বাড়িতে চলে যেতে। এখন কি করব? আমার মাথায় কোনো কাজ করছে না। এখন কাজ শুধু এখান থেকে বের হওয়া। দেখি নার্স প্রবেশ করছে, হাতে আমার পোশাক। আসলে নার্সটা খুব সুন্দরী। নার্স বলল, এই নিন আপনার কাপড়। ধন্যবাদ। আমি এখন চলে যেতে চাই। কিন্তু উনি বলছিল তিনি এসে আপনাকে নিয়ে যাবে। থাক, তার আর দরকার নেই। এই ঔষধগুলো খাবেন রুটিন মতো। ওকে। ধন্যবাদ, আবারও আসবেন। না, আমার আর এখানে আসার ইচ্ছে নেই, কারণ আমি মরতে চাই না। এখানে সবাই আসে বাঁচার জন্য, মরার জন্য নয়। মরার জন্যই আসে, নালে কেন? আমি মরতে বসেছিলাম। দেখেন, আমরা আপনাকে সুস্থ করে তুলেছি, আপনার কৃতজ্ঞ থাকা উচিত। ওকে, ধন্যবাদ। নার্স চলে গেল। আমি পোশাক পাল্টিয়ে এমন ভাব ধরলাম যেন আমার কিছুই হয়নি। আমি হাসপাতাল থেকে বের হয়ে আসলাম। দেখি সারা আর মনিয়াপু গাড়ি থেকে নামলো। তাদের দেখে আমার মেজাজ গরম হয়ে গেল। সারা হেঁটে আমার কাছে আসলো আর বলল, ম্যাডাম তোকে ডাকছে। আমি তাচ্ছিল্যের হাসিতে বললাম, কে আমার ম্যাডাম? আর আপনি কে? দেখ, ভাব ধরিস না, ম্যাডাম দাঁড়িয়ে আছে। কে আমার ম্যাডাম? আমি কি কোনো কোম্পানিতে চাকরি করতাম? মনে হয় না। আর আপনি বা কে? ম্যাডাম দাঁড়িয়ে আছে। লিসেন, আমি কোনো কোম্পানিতে চাকরি করি নাই, না আমার ছিল কোনো বস। আর আপনাকে আমি চিনি না, আমাকে আর ডিস্টার্ব করবেন না। এই বলে আমি রিক্সা নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে বাড়িওয়ালার মোবাইলটা নিয়ে মাকে ফোন দিলাম আর বললাম, মা কিছু টাকা পাঠাও। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? মা, আমার মোবাইলটা ছিনতাই হয়ে গেছে, কিছু টাকা দরকার। কিভাবে চিন্তাই হয়েছে? আমাকে আগে বলিস কেন? সে সুযোগ ছিল না। কত টাকা লাগবে? 10,000 টাকা দাও। আচ্ছা, তুই বিকাশ নাম্বার দে, পাঠাইতাছি। আচ্ছা। বিকাশ থেকে টাকা তুলে প্রথমে চোখের ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে সমস্যার কথা বললাম। ডাক্তার একটা ড্রপ দিল আর চশমা দিল আর বলল 3 মাস ব্যবহার করতে। ভাবলাম মনিয়াপুর মনের ইচ্ছে পূরণ হলো। সে নিজে কানা, সাথে আমাকেও কানা বানালো। আমি নিয়ত করে ফেললাম মনিয়াপুর কোম্পানির আশেপাশেও আমি যাব না। দরকার হলে ঢাকায় রিক্সা চালিয়ে বাড়িতে টাকা পাঠাবো। এখন আমার কাজ শুধু একটা নতুন কাজ বের করা। আমি একটা বাটন মোবাইল কিনে পূর্বের সিমটা উঠাইলাম। কাজ খুঁজতে লাগলাম।
4 দিন চলে গেল, কোনো কাজ পাই নাই। সেদিন খুব ক্লান্ত লাগছিল। রাতে ঘুমালাম। রাত 1টার সময় কে জানি দরজায় টোকা দিচ্ছে। আমি কিছুটা অবাক হলাম, এত রাতে কে দরজায় টোকা দিচ্ছে? আসলে আমার রুমটা বাড়ির এক কোনায় পড়ছে, মানে গেটের ভিতরে এক দরজা, গেটের বাইরে আর এক দরজা। আমি বাহিরেরটা বেশি ব্যবহার করি, সেজন্য গেটের বাইরে থেকেও আমার রুমে আসা যায়। রাত 1টার সময় দরজায় টোকা দেওয়ার কারণ আমি কিছুটা হকচকিয়ে উঠলাম। আমার মাথায় কাজ করছে না কে দরজায় টোকা দিল। আমি লাইট জ্বালিয়ে চশমা চোখে দিয়ে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কে। ওপার থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো। বুঝলাম এটা সারা। আমি সারা, দরজা খোল। কেন আসছেন? তুই দরজা খোল, পরে বলছি। না, দরজা খুলবো না। এত রাতে আমার এখানে কেন আসছেন? আমাকে মেরে ফেলার চিন্তা করছেন? তেমন কিছু না, ম্যাডাম আসছে তোর সাথে কথা বলবে। আপনারা দুজন চলে যান, আপনাদের সাথে কোনো কথা নেই। আপনারা দুজন শুধু আমাকে মারতে আসছেন। প্লিজ সারা, আমাকে ছেড়ে দেন। ম্যাডাম তোর সাথে দেখা করতে আসছে, প্লিজ ম্যাডামকে ফিরিয়ে দিস না। আপনাদের কাউকে আমি চিনি না, চলে যান। তুই যদি দরজা না খোলস, না হলে কিন্তু দরজা ভেঙে ঢুকবো। এই বলে দরজায় লাথি দিতে লাগলো। আমি বললাম ওকে, ম্যাডামকে বলেন আসতে। আচ্ছা। একটু পর মুনিয়াপুর কণ্ঠ শুনতে পারলাম। রাফিদ, তোর সাথে কথা আছে, প্লিজ দরজা খোল। ওকে আপু, দরজা খুলছি। যদি কিছু করার চেষ্টা করেন তাহলে আপনাদের দুজনকে আমি মেরে ফেলবো। আচ্ছা। আমি হাতের মধ্যে একটা ছুরি নিয়ে দরজা খুললাম। দরজা খোলার সাথে সাথে সারা আমার হাত থেকে ছুরি কেড়ে নিল। আমার টি শার্টের কলার ধরে গাড়ির সামনে নিয়ে গেল। গাড়ির দরজা খুলে আমাকে গাড়ির ভিতর ঢুকিয়ে দিল। দেখি আমার পাশে মনিয়াপু বসে আছে। আর মনিয়াপু বলল, অফিসে যাস না কেন? আর আপনার কোম্পানিতে চাকরি করব না। দেখ, তোকে আমি এভাবে আসতে বলছি, এটা তো সৌভাগ্য। লাগবে না আমার সৌভাগ্য, আপনি চলে যান। সরি, আমি অত্যন্ত দুঃখিত তোর সাথে এমন করার জন্য। মনিয়াপুর মুখ থেকে সরি শুনে নিজেকে অন্যরকম মনে হচ্ছে। আমি ভাবলাম মনিয়াপুর টাকার পিছনে ছুটো শুধু। আসলে কি জানেন, প্রত্যেকটা মানুষেরই একটা মন থাকে। এই অতিরিক্ত রাগের কারণে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সময় ফুরিয়ে গেলে সঠিক সিদ্ধান্ত মাথায় আসে। তখন যদি সে সেটা সমাধান করে, সেটা হলো বুদ্ধিমানের কাজ। মনিয়াপু সেটাই করছে। ইটস ওকে, নো প্রবলেম, বললাম মুখে হাসি টেনে। মনিয়াপু আমার মোবাইল দিয়ে বলল, এই নে তোর মোবাইল, ধন্যবাদ। আগামীকাল থেকে অফিসে জয়েন কর। ওকে, কিন্তু আপু সারাকে বলেন আমার সাথে ভালো ব্যবহার করতে। আচ্ছা, বলবো। আমি মনিয়াপুর মুখের দিকে তাকালাম, দেখি চোখে দুটো চশমা, চোখ দুটো লাল হয়ে গেছে। বুঝতে পারলাম না কেন, কেঁদেছে অনেক। আমারটা মনে হয় না। মনিয়াপুর হাত থেকে মোবাইল নেওয়ার জন্য হাত বাড়ালাম। মোবাইল নেওয়ার সময় বনির হাতের সাথে আমার হাত লেগে যায়। আমি তার হাতটা অনুভব করলাম। আমার হাতের তুলনায় মনিয়াপুর হাতটা অনেক উষ্ণ। নিজের শরীরের মধ্যে বিদ্যুৎ খেলে গেল। আমি বললাম আমি যাই। ওকে যা, আগামীকাল অফিসে যেন তোকে দেখতে পাই। জি আপু। অফিসের মধ্যে কিন্তু আপু ডাকিস না। ওকে। আমি চলে আসলাম। গাড়ির আওয়াজ শুনলাম, তারা চলে গেছে। আমি ভাবতে লাগলাম মনে আপু মনে হয় আমাকে একটু বেশিই কেয়ার করছে। তার কি কোনো কারণ আছে, নাকি আবার নতুন কিছু করার ফন্দি করছে? কেন জানি মনি আপুর জন্য মনের ভিতর নতুন একটা ফিলিংস কাজ করছে। ফিলিংস কাজ করলে কি লাভ হবে? আমার সব কিছু ঘিরেই মাকে নিয়ে। মা যেভাবে চাই সব কিছু সেভাবে হবে। মা যে মেয়েকে বলবে বিয়ে করতে, আমি সেই মেয়েকেই চোখ বুঝেই বিয়ে করব। আমার আব্বা সে অনেক আগেই মারা গেছে, যখন আমার 15 বছর, আর এখন 23 চলে। মানে 8 বছর আগে আমার পিতা মারা গেছে। 8 বছরে মা আমাকে তিল তিল করে বড় করছে। কোনো কিছুর অভাব হতে দেয়নি। যে সময়টা যেটা চেয়েছি সে সময় সেটা দিয়েছে। এখন কোনো কিছুর জন্য আমি মাকে কষ্ট দিতে চাই না। আর কোথায় মনি আপু আর আমি কি চিন্তা করছি, এখন যেহেতু মনি আপু রাত 1টার সময় এসে বলে গেছে তার কোম্পানিতে জয়েন করতে, তাহলে অবশ্যই আমি জয়েন করব। আমি পরদিন অফিসে হাজির হলাম, গিয়ে আমার কাজে মনোযোগ দিলাম, কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম কে জানি মোবাইলে কল দিল। আমি চিনতে পারলাম এটা রাহাত। রাহাত, কি খবর, কেমন আছোস? ভালো মামা। তুই কোথায় জানিস চাকরি করস? জেনি ইন্ডাস্ট্রি লিমিটেড। এটা কোথায়? আমি জায়গার ঠিকানা বললাম। সেই জায়গার আশেপাশে একটা কোম্পানিতে আমি আজ চাকরি ইন্টারভিউ দিতে আসবো। আমি কি একটা থাকতে পারবো তোর সাথে? অবশ্যই। আমি আগামীকাল আসছি। ওকে, এসে কল দিস। আচ্ছা। আমি রাহাতের ফোন কেটে দিলাম। ভাবলাম একটা কফি খাওয়া যাক। অফিসের মধ্যে কফি বানানোর মেশিন আছে, যে যার মতো ইচ্ছা মতো কফি বানিয়ে খেতে পারে। আমি কফির মেশিনের কাছে গিয়ে কফি বানাতে লাগলাম। তখন এক মেয়ে এসে বলল, একটু তাড়াতাড়ি করেন, আমার কাজ আছে। আমি তো আর মেশিন না, আপনি মেশিনকে বলেন তাড়াতাড়ি করতে। না, আপনিই তাড়াতাড়ি করেন।
আচ্ছা দাঁড়ান, আমারটা আপনি নিয়েছেন। আপনি কি সুগার বেশি খান? হুম। আমি কম খাই, ওকে? এখন তাড়াতাড়ি করেন। এই বলে আমাকে ধাক্কা দিয়ে নিজের জায়গা দখল করে নিল। আমি এতক্ষণ মেয়েটার দিকে না তাকেই কথা বলছিলাম, তাকে দেখি সারা। আমি ভাবলাম সারা ছাড়া এই কাজ আর কেই বা করতে পারে। ও কণ্ঠস্বর চেঞ্জ করে এমন করছে, আমি বুঝলাম এটা ইচ্ছাকৃত। আমি বললাম, এটা কি করলেন? মজা করলাম, এই নে তোর কফি। আমি কফি হাতে নিলাম, তখন সারা বলল, আচ্ছা তুই কি ভাব একটু কম ধরে অফিসে আসতে পারোস না? এমন ভাব ধরে আসোস যেন তুই অফিসের বস আর আমার কর্মচারী। কই আমি ভাব ধরলাম? আবারও ভাব ধরিস? আবার কোথায় ভাব ধরলাম? আবারও? রাখেন আপনার ভাব, আমি গেলাম। এই বলে আমি হাঁটা ধরলাম। কি ভেবে যেন পিছনে তাকালাম, পিছনে তাকিয়ে 2 পা আগালাম। সামনে কার সাথে যেন ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে আমার হাতের গরম কফি ওনার শরীরে পড়ে গেল। উনি হকচকিয়ে উঠে আমাকে কষে একটা চড় দিলেন। আমার চশমা পড়ে গেল। আমি চশমা চোখে দিয়ে বললাম, সরি স্যার, সরি স্যার, চুপ বেয়াদব, দেখে শুনে হাঁটতে পারিস না? সরি স্যার, আমারই ভুল। ভুল তো তোরই। এই বলে তিনি তার শরীর থেকে শার্ট খুলে ফেললেন। দেখি ওনার 6 প্যাক, সেই লেভেলের বডি। অফিসের সকল মেয়ে তার দিকে তাকিয়ে রইল, কারণ হ্যান্ডসাম ছেলে, 6 প্যাক। আমি একটা সময় 6 প্যাকে ট্রাই করেছিলাম, পরে অলসতার জন্য আর করা হয়নি। সারা এসে বলল, সরি সরি স্যার, কিছু মনে করবেন না। কেন কিছু মনে করব না? সে তো ইচ্ছে করেই আমার শরীরে কফি ঢেলে দিল। সরি স্যার। এই তুই দেখে চলতে পারস না? থাপড়াই আর সব দাঁতগুলো ফেলে দেবো। ঠিক মতো কাজ করতে দিবি না তো চলে যাবে। সরি ম্যাডাম। আবার আমাকে সরি বলস? স্যারকে বল। সরি স্যার। দেখি তার বডিগার্ডগুলো আয়সা তাকে নতুন পোশাক পরিয়ে দিল। আমি আমার অফিসে চলে আসি। দোষটা আমার ছিল সেটা আমি মানলাম, কিন্তু সারা আমাকে কি অপমানটাই না করলো। উনি নিশ্চয়ই বড় কোনো ব্যক্তি হবে, সেজন্য সারা তাকে স্যার স্যার বলতেছে। কিছুক্ষণ পর সারা আসলো, আমার এখানে এসে বলল, সরি রে, তোকে অনেক অপমান করছি, কিছু মনে করিস না। উনি আমাদের বিজনেস পার্টনার, ওনাকে ম্যাডামও খুব সম্মান করে, সেজন্য তোর সাথে এমন করছি, কিছু মনে করিস না। ওকে, সমস্যা নেই, দোষটা আমার ছিল। জানি তোরে চর মারছে, কিছু মনে করিস না, আসলে উনি এমনই। সমস্যা নেই, এসবের সাথে আমার অভ্যাস হয়ে গেছে। ওইদিন মনে আপু মারলো, আজকে এক অচেনা ব্যক্তি এসে মারলো, পরদিন আপনি মারবেন, এরপরে অফিসের সবাই আমার শরীরে হাত উঠাবে। আমি থাকতে এই অফিসের কেউ তোর শরীরে ফুলের টোকাও দিতে পারবে না। এটা যদি মনি আপু বলতো তাহলে বিশ্বাস করতাম। তুই আমাকে বিশ্বাস করিস না? না, করি না। শোন, ওই লোকটার সাথে বেশি ঝামেলা করিস না, উনি ম্যাডামের বয়ফ্রেন্ড। ওনা যদি কিছু করস ম্যাডাম তোকে মেরে ফেলবে, আর তুই তো জানিস ম্যাডাম যেই দিকে আমি সেই দিকে। মনে হয় না এই অফিসে বেশি দিন টিকতে পারবো। পারবি পারবি, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। সেটা আপনি ঠিক বলেছেন। একটা প্রশ্ন করি, কর। ম্যাডামকে আপনি কি রকম চোখে দেখেন? আমার কাছে ম্যাডামকে খুব ভালো লাগে, উনি আমার সকল সমস্যা বোঝে। আমি তো নিয়ম করেই ফেলছি ম্যাডামের বিয়ের পরে আমি বিবাহ করব, আর মনে হয় শীঘ্রই বিয়ে করে ফেলবে ওনাকে। ও ভালো। আপনি কাকে বিয়ে করবেন? আপনাকে তো কেউ পছন্দ করবে না, বললাম মুখে হাসি টেনে। আমাকে বিয়ে করবে না এরকম মানুষের অভাব? অভাব। যদি আমাকে বলেন তাহলে আমি রাজি হব না। তুই রাজি না হলে তোরে কিডন্যাপ করে বিয়ে করব। কত শখ! শখেই তো আল্লাহ আল্লাহ কর, যাতে কেউ আমাকে পছন্দ করে। পছন্দ করলে তুই বেঁচে যাবি, না হলে তোর খবর আছে। সেটা দেখা যাবে। আমি চাই। ওকে। আমি আর কিছুক্ষণ অফিস থেকে রুমে চলে আসলাম। পরদিন রাহাত আসলো। সে গিয়ে তার কোম্পানিতে ইন্টারভিউ দিল। ইন্টারভিউ দিয়ে সে বলল খুব ভালো হয়েছে। তখন রাহাত বলল, দোষ, আমি মনে হয় চাকরিটা পেয়ে গেছি, এখন বাড়ি চলে যাই। কোম্পানি থেকে মনে হয় 2-1 দিনের ভিতর কল আসবে। এখন একেবারে ঢাকা চলে আসবো। তোর এখানে ঢাকার ব্যবস্থা আছে না? আছে, আজকে থাইকা যা। থাকলেই দেরি হয়ে যাবে, আমি গেলাম। ওকে, ফোন দিস। আচ্ছা। রাহাত চলে গেল। রাহাত আসলে ভালোই হবে, দুজন একসাথে মজা করতে পারবো। 3 দিন পর রাহাত আসলো, এসে কোম্পানিতে জয়েন করলো। এভাবে 1 মাস চলে যায়। প্রথম মাসে বেতন দিল 30,000 টাকা। আমি ভাবলাম মোটামুটি ভালোই, খারাপ না। আমি বেতন পেয়ে মাকে ফোন দিলাম, কেমন আছেন? ভালোই। বেতন পেয়েছি। কত? 30,000 টাকা। আমার এখানে খরচ গিয়েছে 10,000 টাকা, বাকি টাকা পাঠাচ্ছি। পাঠা, তোর জন্য মেয়ে দেখছি। দেখছো? কিন্তু মা, আমার হাতে তো এখন টাকা পয়সা নেই। তুই কোনো চিন্তা করিস না, এখন বল তুই কবে আসতে পারবি? তুমি যেদিন বলবে। আগামী সপ্তাহে আসতে পারবি? আসতে পারবো, শুধু শুক্রবার ছুটি। তোর সাথে তো রাহাত থাকে, তাকে নিয়ে একেবারে আসিস। আচ্ছা। তুই তো জানিস আমি বাড়িতে একা,
সাথে যদি বৌমা থাকে তাহলে আমার কোনো টেনশন থাকবে না। মা, তোমার যেটা ভালো মনে হয় করো। আচ্ছা, আমি পরশু তাদের বাড়িতে যাব, পরে তুই আসলে কথা ফাইনাল করব। আচ্ছা। তো রাইখা দে। আমি ফোন কেটে দিলাম। রাহাত এখন আমার সাথেই থাকে। আমি যে রুমে থাকি সেই রুমে ইজিলি দুজন থাকতে পারবো। রাহাত আলাদা তোষক বিছিয়ে থাকে, আমার কোনো সমস্যা নেই। রাহাত বলল, কে ফোন করছে? মা ফোন করছে, আমার বিয়ের জন্য মেয়ে দেখছে। আগামী সপ্তাহে বাড়িতে যাচ্ছি, তোর যেতে হবে। ওকে, যাব। সিগারেট খাবি? ধুর হালা, তুই জানিস না আমি এসব খাই না। আরে বন্ধু, একটা টান দিয়ে দেখ কেমন লাগে। বিয়ের পরে তো আর খেতে পারবি না। আমি এখনো খাবো না, পরেও খাবো না। আরে খেয়ে দেখ, টেনশন থেকে সব সময় মুক্ত থাকবি। এই বলে রাহাত সিগারেট ধরতে যাবে, তখন আমি বললাম, বাইরে যা, গন্ধ সহ্য করতে পারি না। যাচ্ছি। আমি কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে অফিসে গেলাম। মনিয়াপুর সাথে পরে আর কোনো কথা হয়নি। সারার সাথে খুবই অল্প করি। আস্তে আস্তে কোম্পানিতে অভ্যস্ত হয়ে গেলাম। এখন সবার কাছেই আমি পরিচিত। ভাবতে অবাক লাগছে, আর কিছুদিন পর বিয়ে। আল্লাহ আল্লাহ করি যাতে ভালো মেয়ে কপালে জুটে। আজকে অফিসে বেশি কাজ ছিল না, রুমে চলে আসলাম। মেসের খাবার আর ভালো লাগে না, পেটের খিদায় শুধু খাই। টাকাও নাই যে ভালো মন্দ খাবো। রাহাতেরও আমার মতো মাসে 30,000 টাকা বেতন। তার একটা লোকাল কোম্পানি, 10 বছর বেদের চাকরি। রাহাতের ফ্যামিলির সবাই আছে। রাহাত আর সবুজ আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলা থেকেই আমরা একসাথে এসএসসি দিয়েছিলাম। পরে আমি কারিগরি লাইনে চলে আসি। সবুজের এখনো কোনো চাকরির ব্যবস্থা হয়নি। ওর বাবার একটা ব্যবসা আছে, ওইখানে সে সময় দেয়। এখন ওর যদি এদিকে কোনো চাকরি হয় তাহলে তিনজন একসাথে অন্য আর একটা ফ্ল্যাট নিয়ে থাকবো। সবুজের এখনো কোনো আপডেট পাইনি। আমি দুপুরের খাবার খেয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে বিকেলে খেলতে বেরোলাম। রাহাত এখনো রুমে আসেনি। বাসার পাশেই একটা মাঠ আছে, ওইখানে ক্রিকেট খেলি। এই 1 মাসে তাদের সাথে ভালোই পরিচয় হলাম। ছোটবেলা থেকেই আমাদের তিনজনের খেলার প্রতি একটু বেশিই ঝোঁক ছিল। বিকেলে খেলাধুলা করে বাসায় আসছি, দেখি অনেক মানুষ নামাজে যাচ্ছে। এখানে আসার পর নামাজ কি জিনিস ভুলেই গিয়েছিলাম। বাড়িতে থাকতে মার বকাঝকার কারণে নামাজ পড়তাম। এখানে এসে যেন সবটাই ভুলে গেলাম। কেন জানি মনে হলো নামাজ পড়া উচিত। নামাজ পড়ে রুমে আসলাম। কোম্পানি থেকে একটা নতুন ল্যাপটপ দিয়েছে, ল্যাপটপটা নিয়ে বসলাম। রাহাত রুমে আসলো। আমি বললাম, আজকে এত দেরি করলি কেন? কোম্পানিতে আজকে বেশি কাজের চাপ গিয়েছে। তোদের বস কি মেয়ে নাকি? না দোস্ত, চল না, আগামীকাল ভালো মন্দ খাই। মেসের খাবার খেতে খেতে তেতো হয়ে যাচ্ছি। কি খাবি? গ্রিন আর নান। খারাপ না, ওকে, আগামীকাল। তোদের কোম্পানির একটা মেয়ে বাইর করে দিস না? কিছুদিন জমি প্রেম করি। তুই কি নিজের পায়ে নিজেই কুড়াল মারতে চাস? কি দরকার আছে? কিছুদিন পর বাড়ি থেকে বিয়ের জন্য বলবে, তখন 10টা দেখে একটা পছন্দ করবি, সেটাই ভালো। জানি জানি, দে না একটা বের কইরা। তুই অন্তত আমারে বলিস না। আমাদের কোম্পানির যেই অদ্ভুত নিয়ম, সেটা শুনলে তোর মাথা চক্কর দিবে। কি নিয়ম? আমি রাহাতকে অফিসের অদ্ভুত নিয়মের কথা বললাম। রাহাত শুনে বলল, এমন আজারে ফালতু নিয়ম কে বানাইছে রে? আমার বাবার জন্মে এমন নিয়মের কথা শুনি নাই। কে রে তোদের বসটা? তার বাড়ি কোথায়? আমি এতদিন রাহাতকে মনিয়াপুর সম্পর্কে কিছুই বলিনি। কে বানাইছে শুনে তো তুই লাভ দিয়ে উঠবি। লাভ দেওয়ার জন্য প্রস্তুত হ। বল বল দেখি, কোন হালা এটা? মোফাজ্জল আঙ্কেলের মেয়েকে চিনিস? কোন মুফাজ্জল? তুই কোন মুফাজ্জলকে চিনোস? দেখি রাহাত ভাবনায় ডুবে গেল। কিছুক্ষণ পর রাহাত শোয়া থেকে বসে পড়ল আর বলল, তুই আমাদের প্রতিবেশী মুফাজ্জল আঙ্কেলের মেয়ে সুমাইয়া আক্তার মনের কথা বলতেছস? হোয়াট? দাঁড়া, হুম। মনে আক্তার বস? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এতদিন বলস নাই কেন? সারপ্রাইজ। ভাল সারপ্রাইজ। এই কাহিনী তোদের সাথে এরকম করছে, এতে আমি একটু অবাক হইনি। কারণ ও তো এমনই, ছোটবেলা কি জ্বালান জ্বালাইছে। তোরে বলছিলাম না আমার চশমা পড়া পিছনে একটা ইতিহাস আছে। এটা মনিয়াপুর কারণে হয়েছে। কি করে হয়েছে? আজকে না, আর একদিন। মনে আপুর সাথে কি চলে নাকি? তোর কি মাথা ঠিক আছে? কোথায় মনিয়াপু আর আমি? শালা কিছুদিন পর তো আমি বিয়ে করতেছি। বুঝছি, তোর দ্বারা কিছু হবে না, আমারই কিছু একটা করতে হবে। তুই কি করবি? দেখিস। তোরে আমি একটা মেয়ের সন্ধান দিতে পারি। তুই যদি পটাতে পারিস তাহলে তুই লাকি, আর যদি না পারোস তাহলে তোর খবর আছে। কে রে এটা? মনিয়াপুর সেক্রেটারি সারা, খুব পাক না। আর মনিয়াপুর বডিগার্ডও। আর যেহেতু বডিগার্ড, তাহলে মারামারিতে উস্তাদ। অসুবিধা নেই, এমন মেয়ে তো আমার দরকার। দেখ, তুই জেনে বুঝে আগুনে লাভ দিচ্ছস, তোর কপালে শনি আছে। অসুবিধা নেই, তুই শুধু মেয়েটাকে দেখাস। আচ্ছা। আমি কতক্ষণ মোবাইল টিপে খাওয়া দাওয়া করলাম, দেখি মা ফোন দিয়েছে। তোর জন্য মেয়েটা দেখছি, মেয়েটাকে না আমার খুব ভালো লাগছে। তুই কবে আসবি? শুক্রবার আসতেছি। আয়। রাখি।
আর কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে অফিসে গিয়ে কাজে মনোযোগ দিলাম। দুপুর পর্যন্ত এক নাগারে বসে রইলাম। দুপুরে এসে এক সিকিউরিটি এসে খবর দিল আমাকে কে জানি ডাকছে। আমি গেটের বাইরে গিয়ে দেখি রাহাতের মুখ দেখে বুঝলাম কিছু একটা হয়েছে। সেজন্য সে ফোন না দিয়ে ডাইরেক্ট এখানে চলে আসছে। রাহাত বলল, তোর মার শরীরটা ভালো না, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কি বলিস? আমি গতকাল রাতেই মার সাথে কথা বললাম, তখন তো মার শরীর খারাপের কথা বলেনি। আমাকে এখন ফোন দিয়ে বললো তোর মার শরীর ভালো না, এখন রেডি হওয়া, বাড়ি যেতে হবে। তুই দাঁড়া, আমি ছুটি নিয়ে আসছি। তাড়াতাড়ি যা। আমি ভাবতে লাগলাম, কি হলো মার? গত রাতেই তো মার সাথে কথা বললাম, মা আমাকে তেমন কিছুই বলেনি। রাতের মুখ দেখে বুঝলাম নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। তাহলে কি মার কিছু হয়ে গেল নাকি? এমন কথা মনে হওয়ার সাথে সাথে আমার ভিতরে একটা চিপ দিল। ভাবলাম এটা হতে পারে না। আমি সোজা মনিয়াপুর অফিসের সামনে গেলাম, দেখি সারা নেই। মনিয়াপুর দরজায় টোকা দিলাম। মনিয়াপু বলল, ভেতরে আয়। আমি ভিতরে ঢুকলাম। আমি বললাম, ম্যাডাম আমার ছুটি লাগবে, আমার মার শরীর ভালো না। আমি জানি, যা তাড়াতাড়ি বাড়ি যা। আর এই নে আমার পার্সোনাল নাম্বার, কোনো সমস্যা হইলে ফোন দিস। ম্যাডাম আমার মার কি হয়েছে আপনি জানেন? তেমন কিছু না, তুই বাড়ি যা। আচ্ছা ম্যাডাম। আমি আর রাহাত বাসে এসে রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে রাহাতকে এত করে বলতে বললাম মার কি হয়েছে, সে বলছিল বাড়িতে গেলেই দেখতে পারবো। 1 ঘন্টা জার্নি করে নরসিংদী আসলাম। বিকেলের আগেই বাড়িতে পৌঁছে গেলাম। বাড়ির সামনে এসে দেখি অনেক মানুষের ভিড়। আমার ভিতরে একটা কাঁপন দিল। আমি বাড়িতে ঢুকেই দেখলাম একটা লাশের খুঁটি। রাহাত গিয়ে লাশের মুখ দেখালো। আমি দেখি আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি মা বলে এক চিৎকার দিয়ে মার লাশের উপর লুটিয়ে পড়লাম আর শিশুর মতো কাঁদতে লাগলাম। মায়ের লাশের উপর পড়ে চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। রাহাত এসে আমাকে ধরলো। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার মার কি দোষ ছিল? আল্লাহ, তুমি কেন আমার মাকে উঠিয়ে নিয়ে গেলা? রাহাত আমাকে ধরে বাহিরে নিয়ে আসলো। আমি রাহাতের কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলাম। নিজের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম ছিল জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকা। গত রাতেই তো মার সাথে কথা বললাম, মার তো কোনো অসুখ ছিল না। আল্লাহ, তুমি কেন মাকে নিয়ে গেলা? রাহাত আমাকে বোঝাতে লাগলো। আমার সেসব কথায় কোনো ফায়দা হচ্ছে না। আমার মাথায় ঘুরপাক ঘুরছে। মার সাথে আর কোনোদিন কথা বলতে পারবো না, মাকে আর দেখতে পারবো না। মার প্রত্যেকটা কথা মনে হচ্ছে আর চোখ দিয়ে পানি পড়ছে। সব আমার দোষ। কেন যে মাকে ছেড়ে চলে গেলাম? আর যদি মার পাশে থাকতে পারতাম হয়তো এমন হতো না। মৃত্যুর সময় মার পাশে থাকতে পারতাম, মার শেষ কথাগুলো শুনতে পারতাম। হে আল্লাহ, হে আল্লাহ, কেন তুমি আমার মাকে তুলে নিয়ে গেলা? কেন তুমি আমাকে এতিম বানাই দিলা? কতক্ষণ কাঁদলাম জানি না। মাকে গোসল দিল, রাতে জানাজার টাইম দিল। ছোটবেলায় মাদ্রাসায় পড়ার কারণে আরবি পড়তে পারতাম। নিজেই মার জানাজা পড়ালাম, নিজের হাতে মার কবর দিলাম। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তেই আছে, আর শুনতে পারবো না মার মিষ্টি মধুর বকাগুলো। আমি রাতে ঘুমোতে পারলাম না। শেষ রাতে ঘুমিয়ে গেলাম। রাহাত এসে ডেকে উঠালো। এখন কেন জানি মার মধুর ডাকগুলো শুনতে ইচ্ছে হচ্ছে। সেই ভেবেই আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাহাত আমাকে সান্ত্বনা দিতে লাগলো। দেখ, মানুষের মৃত্যু হবে, আজ না হোক কাল। তোর মার হায়াত নেই, সেজন্য আল্লাহ নিয়ে গেছে। রাহাত আমাকে খাবার এনে দিল। আমি অল্প খাবার খেলাম। তখন রাহাত বলল, মনে আপু আসছে, ভিতরে আসতে বল। দেখি মনি আপু আসছে, সাথে সারাও। মনি আপু এসে বসলো। আমার চোখ দিয়ে তখনও পানি পড়তেছে। মনি আপু বলল, দেখ, মানুষের মরতেই হবে, এমন আছে আল্লাহ আমাকেও আজকে তুলে নিয়ে যাবে। তোর মায়ের হায়াত নেই, আর মার জন্য না কেঁদে দোয়া কর, আল্লাহ যেন তোর মাকে জান্নাতবাসী করে। কাঁদিস না, কেঁদে যদি তোর মাকে ফিরিয়ে আনা যেত তাহলে তোর মাকে কেঁদে ফিরিয়ে আনতাম। আমি আর সারা কিছুদিন এখানে থাকবো। তোর মাকে যারা গোসল করিয়েছে, কবর করেছে, তাদের দাওয়াত দিয়ে খাওয়ায় দিয়ে তারপর আমরা যাব। তখন রাহাত বলল, না আপু, আপনার কষ্ট করতে হবে না, আমরা ব্যবস্থা করব। রাফিদের অবস্থা ভালো না, আপনারা পারবেন না, আর এমন কেউ নাই আপনাদের ব্যবস্থা করে দেবে, তাই আমরাই করে দেব। না আপু, আপনি শুধু শুধু কষ্ট করবেন কেন, আমরাই ব্যবস্থা করব। না, তোরা পারবি না। কে তাদের রান্না করে দেবে? কবে তাদের বলবি? সেটা অবশ্য মনি আপু ঠিকই বলেছে, কারণ আমার আব্বা ছিল আমার দাদার একমাত্র ছেলে, যার কারণে আমার চাচা চাচি ফুপু কিছুই নেই। আমার বংশের আমি লাস্ট। আমি বললাম 2 দিন পর। আচ্ছা, আমরা 2 দিন বাড়িতে থাকবো। শুধু শুধু কষ্ট করবেন আপনারা। তখন মনি আপু রাহাতকে বলল, তোমার নাম যেন কি? জি, আমার নাম রাহাত। রাহাত, তুমি রাফিদকে একটু সঙ্গ দাও। জি আপু। তাহলে এখন আমরা যাই, দুপুরে আর রাতে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি। হ্যাঁ জি না আপু। চুপ কর, যেটা বলছি সেটাই।
এই বলে মনিয়াপু চলে গেল। রাহাত বলল, ভালোই হলো জানলা থেকে বাঁচি দিল। হুম, তুই বস, আমি আসছি। ওকে। রাহাত চলে গেল। আমি মায়ের আলমারি থেকে মার ব্যাগটা বের করলাম। মার ব্যাগ থেকে একটা কাগজ পেলাম। কাগজে লেখা ছিল, রাফিদ বাবা, আমার কেন জানি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। তোকে বলিনি কারণ তুই শুধু শুধু টেনশন করবি। কখন মারা যাব বলতে পারি না। হয়তো তুই পাশে থাকতে পারস, নাও থাকতে পারস। সেজন্য বলতাছি, আমার পছন্দ করা মেয়েকে তোর পছন্দ হলে বিয়ে করিস, আর সব সময় নামাজ পড়বি। তোর বাবার জন্য দোয়া করিস, মারা গেলে আমার জন্য দোয়া করিস, আর বংশের মর্যাদা ধরে রাখিস। আমার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, ওইগুলো খরচ করিস। আর তোর আব্বার কবরের পাশে আমাকে কবর দিস। তোকে অনেক বকাঝকা করছি, মাফ করে দিস। যদি এই চিঠিটা পড়ে থাকিস তাহলে আমি অলরেডি মারা গেছি। কেন জানি মনে হচ্ছে বেশি দিন বাঁচবো না। আমার চোখ দিয়ে টপ টপে পানি পড়ছে। আমাকে কেন বললো না মার মনের কথা? আব্বার কবরের পাশেই মার কবর দিয়েছি। মার পছন্দ করা মেয়েকে এখন বিয়ে করা সম্ভব নয়, কারণ এখন আমাকে চলে যেতে হবে ঢাকায়। আর বিয়ে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব নয়। মা থাকতো তাহলে মার সাথে বাড়িতে থাকতে পারতো। এখন আর সেটা সম্ভব নয়। এই বাড়ি এখন খালি পড়ে থাকবে। ভাবতেই বুক ফেটে চিৎকার আসছে। মা ছাড়া কি করে থাকবো? এই পৃথিবীতে আমার এখন আপন বলতে কেউ নেই। দুপুরে মনিয়াপু আসলো, খাবার নিয়ে। মনিয়াপু আমাকে দেখে বলল, তোর কষ্ট আমি বুঝি, এভাবে কাঁদলে কি তোর মা ফিরে আসবে? এই নে, খাবার খেয়ে নে, দেখবি ভালো লাগবে।